পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব। আমরা শিখতে শিখতে যাব এবং শিখার মধ্য দিয়ে ভালো কাজ করার চেষ্টা করব। মাস দেড়েক আগের একটি ভিডিওর কারণে আলোচনায় ঢাকা ১৭ আসনের জামায়াত ইসলামের প্রার্থী এস.এম. খালিদুজ্জামান। তাকে বলা হয় রাজপুত্র। আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবেও ডাকছে দেশি বিদেশি মিডিয়া। জন্ম দেশের অন্যতম রাজনৈতিক পরিবারে। তিনি এক দফা দাবি এনে শেখ হাসিনাকে তাড়িয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আগুন দিয়েছেন ফ্যাসিস্টের চিতায়। এই মুহূর্তে দেশে ধর্মীয় নেতা হিসেবে প্রথম সারিতে আছেন যারা, তাদের মধ্যে অন্যতম মাওলানা মামুনুল হক। পার্থর পূর্বপুরুষ আফগানিস্তান থেকে এই বাংলাদেশে এসেছিল। ফুটবল মাঠে দাপিয়ে বেড়ানো আমিনুল হক রাজনীতির মাঠেও সমানভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য আর বিদেশি নিশ্চিত বিলাসিতা বিসর্জন দিয়ে কজন মানুষ মাটির টানে ফিরে আসতে পারেন। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এহসানুল হক মিলন সেই গুটি কয়েক ব্যক্তিত্বদের মধ্যে একজন, যিনি দেশের সেবা করতে ত্যাগ করেছিলেন মার্কিন নাগরিকত্ব। তার হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন অনেকে, এসেছেন দিনের পথে। তার একমাত্র লক্ষ্য বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করা। ফুটবল মাঠে 10 নম্বর জার্সির ভাগিদার মেসি, ম্যারাডোনা, পেলেরা হলেও রাজনীতির ময়দানে মিস্টার জার্সি নাম্বার 10 একজনই, তিনি হাসনাত আব্দুল্লাহ, যার গোলে ছিন্ন ভিন্ন হয়ে গেছে স্বৈরাচারী সরকারের মসনদ, যার হুঙ্কারে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর বাড়ি কুমিল্লা। তিনি পড়ালেখা করেছেন কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি পাশ করে ভর্তি হন পারোয়ারা মতিন খসরু কলেজে। বিজ্ঞানের ছাত্র হাসনাত উচ্চ মাধ্যমিক শেষে নাম লেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছোট থেকে মেধাবী হাসনাত আব্দুল্লাহ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় শুরুর দিকে জায়গা করে নিয়েছিলেন। বিজ্ঞানের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ার টেবিলে টেনে নেন ইংরেজি। পশ্চিমাদের ভাষার উপর কৃতিত্বের সঙ্গে করেন স্নাতকোত্তর সম্পন্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ চিনলেও বিপ্লবী হিসেবে চেনা জানাদের কাছে আগে থেকেই পরিচিত আছে তার। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি। 8 দফা দাবি নিয়ে একাই নেমেছিলেন অনশনে। তার ইস্পাতদৃঢ় প্রতিরোধের সামনে শেষে নমনীয় হয় প্রাচ্যের অক্সফোর্ডের প্রশাসন, মেনে নেয় হাসনাতের দাবি দাওয়া। আরো অনেক গুণে গুণান্বিত হাসনাত স্কুলে পড়াকালীন ছিলেন বিএনসিসির সঙ্গে জড়িত, প্লাটুন কমান্ডার ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে উঠে জড়ান বিতর্কে, বিজয় 71 হলের ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে শেখ হাসিনার পলায়ন পর্যন্ত হাসনাতের সঙ্গী ছিল এই বটল গ্রিন রঙের 10 নম্বর জার্সি। কিছুতেই গা থেকে নামাননি। রাজপথ থেকে বঙ্গভবন এই জার্সি জড়িয়েই হাসনাত হয়ে উঠেছিলেন স্বৈরাচারী সরকারের মূর্তিমান আতঙ্ক। এবার আসি তার এই 10 নম্বর জার্সির গল্পে। আন্দোলন চলাকালীন এক জার্সিতে দেখে অনেকের কৌতূহল ছিল এই গল্প জানতে। স্বৈরাচার হটিয়ে নিজেই খোলাসা করেন হাসনাত। বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে থাকতেন তিনি। তবে বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি যোগ দেন বনশ্রী থেকে। সেখানে হন ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার। সেদিন রক্তে ভিজেছিল হাসনাতের জার্সিটি। বারুদ চোখে প্রতিজ্ঞা করেন এই জার্সি গায়ে শেখ হাসিনা সরকারের মুখাগ্নি করবেন। স্বৈরাচারকে খেয়েই শরীর থেকে জার্সি খুলেছিলেন। তবে ফ্যাসিস্টের মুখাগ্নি করা মোটেই সহজ ছিল না। সে পথে হাঁটতে মৃত্যুর হাতছানি ছিল ছায়ার মতো। যে কোনো সময় জীবন থেমে যেতে পারত, কেননা গুলির আদেশ পেয়ে মানুষ হত্যায় মেতে উঠেছিল পুলিশ। হাসনাতের কাঁধে 24 ঘন্টা নিঃশ্বাস ফেলেছে জম। রাজপথ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ডিবি অফিসে। নিরাপত্তার নাম করে প্রায় সপ্তাহখানেক বন্দি করে রাখা হয়। এই সময়টায় চালানো হয় বর্বরচিত শারীরিক ও মানসিক নির্যাতন। এরপরও মাথা নত করেননি এই যুবক। সকল যন্ত্রণার মুখ বুজে সহ্য করে রচনা করেছেন দুঃশাসনের কবর। সরকার পতনের পর ঘরে ফিরেছে ছাত্র জনতা, স্বাভাবিক জীবনে ফিরেছে পথে নেমে আসা মানুষ। কিন্তু ফেরা হয়নি হাসনাতের, কেননা দায়িত্ব আরো বেড়ে গেছে তার। এ দায়িত্ব দেশ গঠনের। এক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজটি যেন তার কাঁধে। বাকিরা কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ সুরক্ষিতভাবে দেশের জন্য কাজ করছেন। কিন্তু হাসনাত কোনো নিরাপত্তা ছাড়াই রাজপথে আছেন। ওত পেতে থাকা শেয়াল, শকুন, ওত পেতে থাকা হায়না যেন দেশের খারাপ করতে না পারে। দেশের স্বার্থে কাউকে ছেড়ে কথা বলতে দ্বিধা করেন না, সে হোক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিংবা সেনাবাহিনী। এজন্য বারবার প্রতিকূল পরিবেশে পড়তে হয়েছে তাকে, তবুও হননি পিছপা। এজন্য আর কেউ না করলেও খেটে খাওয়া মানুষের প্রশংসায় উপচে পড়ে তার ঝুলি। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন। লক্ষ্য যেতে হবে বহুদূর, নিজে একা না, বাংলাদেশকে সাথে নিয়ে। বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজনীতিতে আসেন, অথচ আওয়ামী লীগ সরকারের কাছে চেয়ে বসেন ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় 10 কাঠা জমি। আর
এবার তো দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটে দাঁড়িয়ে হলেন বহিষ্কার। বলছিলাম বিএনপি নেত্রী রুমিন ফারহানার কথা। 1981 সালের 19 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জন্ম রুমিনের। তার বাবা অলি আহাদ। 1952 সালের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। দেশের স্বচ্ছ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। হলিক্রস স্কুলে পড়ালেখা করেছেন রুমিন। এরপর ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ছাত্রী হিসেবে মেধাবী ছিলেন রুমিন ফারহানা। এইচএসসি পাশের পর উচ্চশিক্ষার জন্য চেপে বসেন লন্ডনের বিমানে। আইন বিভাগে ভর্তি হন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি অর্জন করেন। রাজনীতিতে রুমিন ফারহানার নাম লেখান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে। বাবা দেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় ছোটবেলা থেকেই দেশের শীর্ষ রাজনৈতিকদের সংস্পর্শে আসেন তিনি। তাদের মধ্যে ছিলেন খালেদা জিয়াও। অলি আহাদের সাথে তার ছিল হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। রুমিনদের বাড়িতেও গেছেন বেগম জিয়া। অলি আহাদ যেদিন মৃত্যুবরণ করেন সেদিন খালেদা জিয়া মাত্রই চীন সফর শেষ করে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে নেমেই পান তার মৃত্যুর খবর। বাসায় না ফিরে সোজা হাসপাতালে চলে যান। হাত রাখেন বাবার শোকে কাতর রুমিন ফারহানার মাথায়। কিছু না বললেও মনে মনে যেন কথা হয় দুটি মানুষের। রুমিন বুঝতে পারলেন সদ্য সরে যাওয়া বাবার ছায়ার ঘাটতি পূরণ করল বেগম জিয়ার আঁচল। তার কিছুদিন পর রুমিনের নামে একটি চিঠি আসে। ভাঁজ খুলে দেখতে পান বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসেবে জায়গা দেওয়া হয়েছে তাকে। ওই চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখান রুমিন। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হওয়ায় সুযোগ মেলে বাবার সহকর্মীদের সঙ্গে কাজের। আস্তে আস্তে মাঠে সক্রিয় হন রুমিন। অল্পদিনেই নিজের তুখর বাগ্মিতার ও নেতৃত্বের প্রমাণ দেন বিএনপির দুঃসময়ের বন্ধু রুমিন ফারহানা। কেননা তিনি যখন রাজনীতিতে তখন ক্ষমতা থেকে অনেক দূরে বিএনপি। জোর করে বসে থাকা আওয়ামী লীগের মামলা, জুলুম, নিপীড়নে দলটি মুমূর্ষু। গুরুত্বপূর্ণ পদের নেতারাও জীবন অনিশ্চিতের ভয়ে রেখেছিলেন মুখে কুলুপেটে। ওই সময় জীবন বিপন্ন করে যে রাজনৈতিকরা বিএনপির হয়ে কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম রুমিন। মাঠে ও টকশোতে সমানতালে আওয়ামী লীগকে তুলোধুনো করেছেন তিনি। রুমিনের সংসদ সদস্য হিসেবে সময়টাও কেটেছে আওয়ামী লীগের সময়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হন রুমিন। বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে যান সংসদে। গিয়েই গর্জে ওঠেন। সংসদে গিয়ে রাতের ভোটের বিরুদ্ধে যেমন গলা চারান তেমনি বিরোধী দলের উপর আওয়ামী লীগের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অরাজকতার বিরুদ্ধে আঙুল তোলেন। এজন্য হেনস্থার শিকারও কম হতে হয়নি। আওয়ামী লীগের শাসনামলে তার বাড়িতে পর্যন্ত করা হয়েছে। দলের স্বার্থে ক্ষমতা জলাঞ্জলি দিয়েছেন রুমিন। বৃহত্তর আন্দোলন গড়ার লক্ষ্যে মেয়াদ থাকতেই 2022 সালে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন তিনি। তবে 5 আগস্টের পর থেকে বিএনপিতে রুমিনের অবস্থান বেশ নাজুক হয়ে পড়ে। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের কারণে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিতর্কিত ব্যক্তি হয়ে পড়েন তিনি। কেউ কেউ তাকে বিএনপির আওয়ামী লীগ শাখার ভারপ্রাপ্ত সভানেত্রীও ডেকেছেন ওই মুহূর্তে। সে সময় শোনা গিয়েছিল রুমিন ফারহানার উপর সন্তুষ্ট নয় বিএনপি, যে কোনো মুহূর্তে নিতে পারে কঠোর সিদ্ধান্ত। এরই মধ্যে বিএনপি তা করেছে। দল থেকে নমিনেশন দেওয়া হয়নি তাকে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করায় রুমিন ফারহানাকে করেছে বহিষ্কার। এবার দেখা যাক কার ঝুলিতে জয় আসে, রুমিনের নাকি বিএনপির। কথায় আছে শূন্যস্থান ফাঁকা থাকে না, কেউ না কেউ এসে পূরণ করে। যোদ্ধার জায়গায় যোদ্ধা নেয়, বিপ্লবীর জায়গায় বিপ্লবী আসে। এই যেমন শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল, আজ নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে তাকালে মনে হয় তা অনেকটাই কমে গেছে। পাটোয়ারি যখন চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন, হাদির মতো মুড়ি বাতাসা বিলাতে বিলাতে ভোট চান, প্রভাবশালী প্রার্থীর দুর্বল দিক ধরে টান দিয়ে দিশাহারা করে দেন, তখন মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যেন আরেক হাদি। হাদি যেমন গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন ফ্যাসিস্টদের, হাদি যেমন একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাদের দোসরদের, নাসিরউদ্দিন পাটোয়ারি তেমনই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজদের। শুধু গলার কাটা না, পাটোয়ারি যেন চাঁদাবাজদের পথের কাটা হয়েও দাঁড়িয়েছেন। নির্বাচনী প্রচারণায় চাঁদাবাজদের নিয়ে তার ডাইরেক্ট অ্যাকশন দেখে হাদির কথা মনে পড়ে যায়। 5 আগস্টের পর বিভিন্ন সময় হাদিকে দেখা যেত ফ্যাসিস্টের বিরুদ্ধে একাই রাস্তায় লাঠি নিয়ে নামতে। পাটোয়ারিও তেমন একাই মাঠে নেমেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। তিনি যত না নিজের জন্য ভোট চাইছেন, তার চেয়ে বেশি ঘৃণা ছড়াচ্ছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। এখানেও হাদির কথায় আসে। হাদি কখনো দাবি করেননি তিনি জিতবেন। অনেকে জিজ্ঞেস করে 500 ভোট পাবা, আমি কমেন্টে রিপ্লাই দেই এত ভোট পয়সা ছাড়া, তাই তো বিজয়। তিনি নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন ইনসাফের পক্ষে কথা বলতে, বেইনসাফদের কবর রচনা করতে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যুদ্ধ শুরু করেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনতে ভালো লাগলেও পথটা কিন্তু মোটেই সহজ না, হাদির মতোই কঠিন। তার পথ জুড়ে ছিল ফ্যাসিস্ট, আর পাটোয়ারির পথ জুড়ে শুধুই চাঁদাবাজ। সে পথে হাঁটতে গিয়ে বারবার বাধাগ্রস্ত হচ্ছেন পাটোয়ারি। কোথাও তার দিকে বিএনপির হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা তেড়ে আসছেন, কোথাও শোনাচ্ছেন কটু কথা, কখনো
এখনো করছে তাচ্ছিল্য, তবে তাতে যেন কিছুই যায় আসে না তার। ক্ষোভের শিকার হয়েও সরে যাচ্ছেন না পাটোয়ারি, বরং ট্রিগার টিপছেন জায়গা মতো। মির্জা আব্বাসকে কথায় কথায় চাঁদাবাজ বলে জর্জরিত করে দিচ্ছেন। ঠোঁট কাটা পাটোয়ারির মুখে আটকাচ্ছে না কোনো কিছু। দেখে এটা স্পষ্ট যে হাদি হলেও একই কাজ করতেন, কেননা তিনি ছিলেন চাঁদাবাজ, দুর্নীতিবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স। আর তাই তো হাদির ঢাকা মির্জা আব্বাস যেন হাফ ছেড়ে বেঁচেছিলেন। ভেবেছিলেন মাঠ পরিষ্কার, আর চিন্তা নেই, নিজের পুরনো প্রভাব প্রতিপত্তি দিয়েই ভোটে জিতে যাবেন। সত্যের পক্ষের কাউকে মোকাবিলা করতে হবে না। কিন্তু স্বস্তি আর মিলল কোথায়? হাদির অভাব মেটাতে যেন আসনটিতে পা রাখলেন পাটোয়ারি। ইনসাফের পক্ষে কথা বলার কণ্ঠ ফের সজাগ হলো। আর সেই তীরে একের পর এক বিদ্ধ হচ্ছেন বিএনপির বর্ষিয়ান নেতা। না পারছেন কিছু বলতে, না পারছেন সহ্য করতে। অসহায় মির্জা আব্বাস শেষ পর্যন্ত বক্তব্যে বলেছেন আবোল তাবোল না বকতে। কিন্তু কে থামাবে পাটোয়ারিকে? উচিত কথা বলায় জিভ পাতলা তার, সত্য বলতে বুক কাঁপে না তার। আর তাই তো কথায় কথায় প্রতিপক্ষকে ধরাশায়ী করছেন তিনি। পাশাপাশি স্থানীয় ভোটারদের মাঝেও চাঁদাবাজ বিরোধী জনমত গড়ে তুলছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা যায় পাটোয়ারির চাঁদাবাজ বিরোধী কথায় মানুষকে উদ্বুদ্ধ হতে, নতুনদের প্রতি আশাবাদী হতে। এগুলোই মূলত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মির্জা আব্বাসের। আর তাই বাইরে যতই ড্যাম কেয়ার ভাব দেখান না কেন, ভেতরে ভেতরে ঠিকই ঘামছেন। শুধু ইমেজ নষ্ট হতে পারে বলে হাতে মুখে তালা মেরে রেখেছেন। তালা না দিয়ে কি উপায় আছে? এই তরুণদের নেতৃত্বে ফ্যাসিস্ট পালিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে। হাদি ও পাটোয়ারির দুজনই ছিলেন সে আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। আন্দোলন শেষেও মাঠ ছাড়েননি। দুজনই রাস্তায় ছিলেন দেশ গড়তে। মহান সে কাজ বাস্তবায়ন করতে গিয়ে জীবন বলে দিতে হয়েছে হাদিকে। সেই অপূর্ণ কাজ পূর্ণ করতেই যেন হাদির আসনে হাদি হয়ে এসেছেন পাটোয়ারি। এরই মধ্যে ঘামিয়েছেন মির্জা আব্বাসকে। চাঁদাবাজি নিয়ে যত ধরনের বাকবান রয়েছে সব ছুড়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা সেদিকে যাচ্ছি না, তার চেয়ে বরং জেনে নেই এই চিকিৎসক নেতা সম্পর্কে। জামায়াতে ইসলামের লোকজনরা একটু সেকেলে এরকম ধারণা অনেকের। অনেকে ভাবেন জামায়াতে ইসলাম মানেই মাদ্রাসার ছাত্রদের সংগঠন, ওসব এলিটদের সঙ্গে যায় না। এই ধারণাগুলো যে মিথ্যা, ঢাকা 17 এর প্রার্থী খালিদুজ্জামানই তার উৎকৃষ্ট উদাহরণ। একাধারে ব্যবসায়ী, চিকিৎসক, সমাজসেবক ও রাজনীতিবিদ। শুধু চিকিৎসক না, বরং দেশের তারকা চিকিৎসকদের একজন এই খালিদুজ্জামান। তিনি MBBS সম্পন্নের পর MSc করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য যান ভারতে। সেখান থেকে ফ্রি ইমপ্লান্টেশন জেনেটিক্সের ডিগ্রি অর্জন করেন। দেশের চিকিৎসা সেবায় সুপরিচিত এই চিকিৎসক যেন ঢাকা 17 আসনের উপযুক্ত পছন্দ জামায়াতে ইসলামীর। কেননা সেখানে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এত বড় রাজনৈতিকের বিপরীতে অনেক বাঘা বাঘা রাজনীতিবিদ আগে থেকেই পরাজয় মেনে নিতে প্রস্তুত থাকার কথা। সেখানেই ব্যতিক্রম খালিদুজ্জামান, বরং তিনি চ্যালেঞ্জ দিয়েছেন তারেক রহমানকে। তুমুলভাবে চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের মন জয় করে নিতে অবলম্বন করছেন বিভিন্ন কৌশল। 8 থেকে 80-র সঙ্গে সমান তালে মিশছেন। খালিদুজ্জামানের গুণগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও তিনি যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, জনকল্যাণমূলক কাজ করছেন। অনেক জনপ্রতিনিধিরা দায়িত্ব পালনকালেও এভাবে মানুষের পাশে থাকেন না। SM খালিদুজ্জামান একজন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত। অসংখ্য নিঃসন্তান দম্পতির মুখের নির্মল হাসির কারণ হয়েছেন তিনি। ঢাকার বনশ্রীতে তার রয়েছে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল। সন্তানের জন্য হাপিত্তেশ করা দম্পতিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এটি। কেননা যেসব নারীরা মা হতে পারছিলেন না, তাদের কোলে কৃত্রিম উপায়ে সন্তান তুলে দেওয়ার কাজটি করছে এই হাসপাতাল। খালিদুজ্জামানের নেতৃত্বে প্রথম 1.5 বছরে অভূতপূর্ব সাফল্য অর্জন করে হাসপাতালটি। অর্ধশত বন্ধা নারীর কোলে আসে সন্তান। অন্যান্য হাসপাতালে এজন্য লাখ লাখ টাকা নেওয়া হলেও খালিদুজ্জামানের হাসপাতালে চিকিৎসা ব্যয় সাধ্যের মধ্যে। এসব কারণেই তাকে মানবিক ডাক্তার বলে ডাকেন রোগীরা। শুধু একজন চিকিৎসকই নন খালিদুজ্জামান, সফল ব্যবসায়ীও তিনি। কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। খালিদুজ্জামানও যেন তাই। নির্বাচনী প্রচারণায় নেমে সাধারণ ভোটারদের চিকিৎসা সেবাও দিচ্ছেন তিনি। তার এমন আচরণে সন্তুষ্ট ভোটাররা মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করছেন, দিচ্ছেন ভোটের প্রতিশ্রুতি। চলুন জেনে নেওয়া যাক খালিদুজ্জামান সম্পর্কে আরো কিছু তথ্য। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী বিত্তশালী এই নেতার বার্ষিক আয় 3.5 কোটি টাকা। ব্যবসা থেকে আসে এই অর্থ। এর বাইরে বছরে আরো 12 লাখ টাকা আসে তার। শেয়ার বাজার সহ বিভিন্ন উৎস থেকেও বেশ কিছু আয় আসে তার। তার গাড়ির মূল্য 13.70 কোটি টাকা। তার স্ত্রী চালান 47,05,000 টাকা দামের এক গাড়ি। ব্যাংকে রয়েছে 33 লাখ টাকা, আর হাতে 68 লাখ টাকারও বেশি। সঞ্চয়পত্রে বিনিয়োগ 1.36 কোটি টাকা, আর শেয়ার বাজারে 2 কোটির ওপরে। অর্থবিত্তে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে অন্যতম খালিদুজ্জামানের নিজের রয়েছে 20 ভরি স্বর্ণ এবং স্ত্রীর 40 ভরি স্বর্ণ। খুলনার পাইকগাছাতে তার রয়েছে 129% কৃষি জমি। ঢাকায় রয়েছে 2.6 কোটি টাকা দামের ফ্ল্যাট, আর স্ত্রীর 1 কোটির ফ্ল্যাট। চাইলে নিজের ব্যবসা দেখাশোনা করে এসব সম্পদ নেড়েচেড়ে নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে
কাটাতে পারতেন। তা না করে রাজনীতিতে নাম লিখিয়েছেন কেন খালিদুজ্জামান? মানুষকে ভালোবেসে, মানুষের ভালো করতে, ভালোবাসা পেতে রাজপ্রাসাদ থেকে নেমে এসেছেন রাজপথে। শুনছেন সাধারণ ভোটারদের কথা, দেখাচ্ছেন সুন্দর আগামীর স্বপ্ন। সে স্বপ্ন কি পূরণ হবে? 12 তারিখে পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর। বাবা ছিলেন প্রেসিডেন্ট, মা 3 বারের প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ ভালোবেসে ডাকেন আপসহীন নেত্রী। বলছিলাম তারেক রহমানের কথা। জন্ম 20 নভেম্বর। তিনি শিক্ষাজীবন শুরু করেন BAF শাহীন কলেজ থেকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আইন বিভাগে নাম লেখালেও পরে আন্তর্জাতিক সম্পর্ক বেছে নেন। তবে পড়ার টেবিলের সঙ্গে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয়নি তার। দ্বিতীয় বর্ষ সম্পন্ন করে পড়াশোনা ছেড়ে মন দেন ব্যবসায়। সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে পরে নাম লেখালেও অনেক আগে থেকেই মা খালেদা জিয়ার রাজনৈতিক সহচর ছিলেন তিনি। 1991 সালের নির্বাচনে বেগম জিয়ার সঙ্গে সারা দেশব্যাপী গণসংযোগ চালান তিনি। 2001 সালের নির্বাচনে তারেক রহমানের ভূমিকা ছিল আরও জোরালো। সে সময় মায়ের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের পাশাপাশি পৃথক পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ড চালান। ওই নির্বাচনী প্রচারণার মাধ্যমে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি। 2002 সালে বিএনপি স্থায়ী কমিটিতে জায়গা পান তারেক রহমান। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের পদ দেয়া হয় তাকে। উচ্চ পদে আসীন হওয়ার পর তারেক রহমানের রাজনীতি ছিল দেখার মতো। সব স্তরের নেতাকর্মীদের নিয়ে রাজনীতি শুরু করেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিভিন্ন জনসভায় বক্তৃতা দেওয়ার মাধ্যমে ব্যাপক গণসংযোগ শুরু করেন। দলটির তরুণ অংশ তারেকের দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। খালেদা জিয়ার সন্তানের পরিচয় থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র রাজনীতিবিদ হিসেবে হাঁটতে থাকেন তারেক। অল্পদিনে বিএনপির গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। সুদিন বেশি দিন ছিল না। বিএনপির শাসনামলের শেষের দিকে দেশের মিডিয়া তারেক রহমানের দুর্নীতির বিভিন্ন সংবাদে সয়লাভ হয়ে যায়। যুবরাজ পরিণত হন খলনায়কে। 2008 সালে বাংলাদেশের সিংহাসনে বসা তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের উপর নেমে আসে অকথ্য নির্যাতন। একটি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। কারাগারে থাকাকালীন আরও মামলা দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য চাওয়া হয় 10 দিনের রিমান্ড। রিমান্ড শেষে আদালতে যেদিন নেওয়া হয় সেদিন তারেক রহমানকে দেখে আঁতকে উঠেছিল সবাই। ব্যথায় কুঁচকে যাওয়া মুখ দেখে আইনজীবী আদালতে তারেকের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। আদালত বিষয়টি আমলে নিয়ে হাসপাতালে পাঠান তারেককে। এরপর পাঠানো হয় লন্ডন। তবে এর পেছনে নাকি কাজ করছিল -2 ফর্মুলা। শোনা যায় অগণতান্ত্রিক সরকার তারেককে গ্রেফতার করে চালিয়েছিল অকথ্য নির্যাতন। ভেঙে ফেলেছিল মেরুদণ্ডের হাড়। গ্রেফতার করা হয়েছিল আরাফাত রহমান কোকোকেও। 2 সন্তান যখন কারাগারে, বড় সন্তানের উপর চলছে অকথ্য নির্যাতন, তখন নিজেকে আর ধরে রাখতে পারেননি বেগম জিয়া। শোনা যায় তারেক রহমানকে রাজনীতিতে না ফেরার সমঝোতার মাধ্যমে মুক্ত করেন তিনি। লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন তারেক রহমান। এরপর কেটে গেছে 17টি বছর। এই সময় মামলা দিশেহারা ছিল বিএনপির কর্মীরা, কিন্তু পাশে দাঁড়াতে পারেননি। ছোট ভাই মারা গেছে, দেশে আসতে পারেননি। নিজের মাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। দাঁতে দাঁত চেপে সহ্য করে পড়ে থাকতে হয়েছিল লন্ডনে। তবে হাল ছাড়েননি তারেক রহমান। 7 সমুদ্র 13 নদীর পারে বসে দলকে দিক নির্দেশনা দিয়েছেন। নিজের সন্তান জাইমা রহমানকে করেছেন মানুষের মতো মানুষ। বদলে গেছেন নিজেও। 1.5 দশকের বেশি সময় পর দেশের মানুষ রাজপুত্রের মতো বরণ করে নিয়েছে তাকে। তারেক রহমানও জানিয়েছেন দেশ নিয়ে তার প্ল্যান আছে, কিন্তু সে প্ল্যান দেখে যেতে পারলেন না তার মা বেগম জিয়া। মা হারা, ভাই হারা, একেবারেই একা তারেক দেশের মানুষকে আপন করে নিয়েছেন। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে প্ল্যান বাস্তবায়ন করতে নেমেছেন মাঠে। চষে বেড়াচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া। হয়তো ওপর থেকে দেখছেন জিয়াউর রহমান ও বেগম জিয়া। ঠান্ডা মাথার বিচক্ষণ নেতা হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন। অনেকে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করেন। বলছিলাম এনসিপির প্রধান এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের কথা। ঢাকার ছেলে নাহিদ ইসলাম। তার বাবা বদরুল ইসলাম জামির একজন শিক্ষক, মা গৃহিণী। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার বেড়ে ওঠা ঢাকায়। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়বেন। তাই সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আর দেরি করেননি। প্রাচ্যের অক্সফোর্ডে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। ঢাবিতে নাম লেখাতে 2টি দুয়ার উন্মোচিত হয় নাহিদের জন্য। 1 উচ্চশিক্ষা, 2 রাজনীতি। দুটোতেই সক্রিয় ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পরিচিতি পেলেও রাজপথ নাহিদের ঠিকানা হয়েছে আরো অনেক আগে। 2018 সালে ডাকসুর সাবেক ভিপি নূরের নেতৃত্বে দানা বাঁধা কোটা আন্দোলনে মাঠে ছিলেন তিনি। সে আন্দোলনে নূরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের সারিতে ছিলেন। নূরের সঙ্গে ডাকসুতেও ছিলেন নেতৃত্বে, কেননা সেবারের ডাকসুতে সংস্কৃতি সম্পাদক ছিলেন তিনি। নাহিদের রাজনীতির শুরুটাও নূরের দল থেকে। 2023 সাল পর্যন্ত একই সাথে করেছেন রাজনীতি। তবে
2023 সালে আলাদা হয়ে যায় নাহিদের পথ, কেননা সে বছর নূরের গণ অধিকার পরিষদ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর একটি অংশ আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে। এর সদস্য সচিব ছিলেন নাহিদ। এই সংগঠনটি বেশ কিছু কর্মসূচি নিয়ে সামনে এগোচ্ছিল। এর মধ্যে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি পরিসর ও সংস্কৃতি নির্মাণ ছিল উল্লেখযোগ্য। শুধু কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলন নয়, ঢাবিতে থাকাকালীন প্রতিটি আন্দোলনে সক্রিয় ছিলেন রাজপথে। বৈষম্য বিরোধী আন্দোলনেরও নিউক্লিয়াস ছিলেন তিনি, কেননা তাকে প্রধান সমন্বয় করে গড়ে তোলা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন কমিটি। সমন্বয়টা বেশ ভালোভাবেই করেছিলেন তিনি। এই আন্দোলনের বিভিন্ন কর্মসূচির নাম নির্ধারণে দেখিয়েছিলেন মুন্সিয়ানা। তবে জুলাই আন্দোলনের শুরুতে নাহিদ সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ততটা পরিচিত ছিলেন না। আন্দোলন বেগবান হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ে তার পরিচিতি। বিশেষ করে 19 জুলাই তাকে প্রথমবার অপহরণ করা হয়। 2 দিন পর রাজধানীর পূর্বাচলের একটি ব্রিজের নিচে ফেলে রেখে যায় তাকে। শরীর তখন বহন করছিল অমানবিক নির্যাতনের চিহ্ন। 26 জুলাই ফের অপহরণ করা হয় নাহিদকে। পরে অবশ্য তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ডিবি প্রধান জানান নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তাকে। এই সময় নাহিদের সঙ্গে ডিবি হেফাজতে আরও ছিলেন সার্জিস আলম, আসিফ মাহমুদ সহ কয়েকজন সমন্বয়ক। সেবারও চালানো হয়েছে অকথ্য নির্যাতন। তবে এসব নির্যাতন থামাতে পারেনি অকুতোভয় নাহিদকে। তিনি বাজিয়েছিলেন শেখ হাসিনার বিদায় ঘণ্টা। সরকারি নির্দেশে প্রশাসন যখন পাখির মতো মানুষ মারছিল, তখন শহীদ মিনারে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে এক বিশাল গণজমায়েত হয়, যেখানে মাথায় জাতীয় পতাকা বেঁধে নাহিদ ঘোষণা করেন, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। 5 আগস্ট সরকার পতন ঘটনার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্রদের প্রতিনিধি হিসেবে এই সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা করে নেন নাহিদ ইসলাম। কিন্তু রাজপথে তার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন তিনি, তাই বেশি দিন এই দায়িত্ব পালন করা হয়নি। নতুন বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে গঠন করা হয় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। এই দলের প্রধান তিনি। দল গঠনের পর থেকেই সরব নাহিদ। এরই মধ্যে চষে বেরিয়েছেন গোটা দেশ। সহযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে মেরামত করছেন নিজেদের দল। উদ্দেশ্য একটাই, ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়ন, দেশকে স্বাবলম্বী করে তোলা। এর মধ্যে রাজনীতিতে নিজের স্বকীয়তার পরিচয় দিয়েছেন তিনি। অনেকেই তাকে দেশের ইসলামী আন্দোলনের নির্ভরযোগ্য কাণ্ডারি মনে করেন। রাজনীতিতে নিজের প্রতিবাদী সত্তা ও আপোষহীনতার প্রমাণ দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক মাওলানা মামুনুল হক সম্পর্কে। মাওলানা মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুল হক একজন ইসলামিক পণ্ডিত। আজিজুল হক সাহেবের 13 সন্তানের মধ্যে মামুনুল হক চতুর্থ। তার পড়ালেখা ও বেড়ে ওঠা ঢাকায়। মাত্র 12 বছর বয়সে লালবাগ চাঁনতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হাফেজ হন তিনি। এরপর নাম লেখান ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ায়। সেখান থেকে 1993 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন, স্নাতক এবং দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। শুরুতে যোগ দেন সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেথুয়া মাদ্রাসায়। সেখানে 5 বছর ছিলেন। পরে আসেন রাজধানীর মিরপুর জামিউল উলুমে। 2000 সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় শাইখুল হাদিস হিসেবে যোগ দেন। মাহাদু তারবিয়াতুল ইসলামিয়া নামে একটি উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে তার। তিনি খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বাইতুল মামুর জামে মসজিদে। পাশাপাশি খণ্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষাদান করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে। রাজনীতিবিদ ও ইসলামী বক্তা হিসেবে মাওলানা মামুনুল হকের এক বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। 2 মাধ্যমেই তিনি বেশ জনপ্রিয়। তবে দেশব্যাপী পরিচিতিটা তার আসে রাজনীতির মাধ্যমে। মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে সহ্য করতে হয়েছে জেল জুলুম। 2013 সালে শাপলা চত্বরের নেতৃত্বস্থানীয় একজন ছিলেন মামুনুল হক। ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এর খেসারতও দিতে হয়েছে। 5 ও 6 মে ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে আন্দোলনের নেতৃত্বের কারণে গ্রেফতার করা হয় তাকে। জেলে থাকাকালীন কারাগার থেকে বলছি নামে একটি বইও লিখেন মামুনুল হক। বিগত 16 বছর স্বস্তিতে মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারেননি মামুনুল হক। জেল জীবন যেন ছিল তার জন্য আবশ্যক। 2018 সালে জাতীয় নির্বাচনের 2 দিন আগে ফের তাকে গ্রেফতারের অভিযোগ ওঠে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাদের একজন ছিলেন তিনি। 2020 সালের 10 অক্টোবর খেলাফতে ইসলামের মহাসচিব এবং 15 নভেম্বর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। ওই বছরই 26 ডিসেম্বর হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের মহাসচিবের ভার দেওয়া হয় তাকে। বহুমুখী প্রতিভার অধিকারী মাওলানা মামুনুল হক একাধারে রাজনীতিবিদ, ইসলামী বক্তা এবং লেখক তিনি। বাজারে রয়েছে তার প্রকাশিত 10টি বই। পাশাপাশি সম্পাদনা করেছেন 4টি বই। তিনি জনপ্রিয় ইসলামিক ম্যাগাজিন মাসিক রহমান ও পয়গম্বরের সম্পাদক। পাশাপাশি বিভিন্ন পত্রিকায় কলামও লিখেছেন। একই সঙ্গে ইসলামী বক্তা ও রাজনীতিবিদ হিসেবে মামুনুল হক বেশ দাপুটে। রাজনীতির মাঠে তার প্রতি
প্রতিবাদী কণ্ঠস্বরের সঙ্গে অনেকেই পরিচিত। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মন্তব্য করে বেশ আলোচিত হয়েছেন। এর মধ্যে ভাস্কর্যের বিরুদ্ধে তার ফতোয়ার কথা সবার জানা। দেশে ধর্মীয় অনেক নেতা হলেও মামুনুল হক তাদের থেকে আলাদা। সে কারণেই দীর্ঘ সময় ধরে রাজনীতিতে প্রভাব বিস্তার করে আছেন তিনি। দেশের বাইরেও ইসলামী রাজনীতিবিদ হিসেবে পরিচিতি আছে তার। পট পরিবর্তনের পর আফগানিস্তান সরকারের আমন্ত্রণে দেশটি সফরে গিয়েছিলেন তিনি। এই সফরে বিশ্ব ইসলামী নেতাদের মাঝে তার ইমেজের প্রমাণ দেয়। এবার নির্বাচনে ঢাকা 16 আসনে দলের পক্ষ থেকে আমরা আমাদের দলের কর্মী আপনাদের এলাকার সন্তান আমিনুলের হাতে আমি এই ধানের হিসাব তার নির্বাচনী প্রচারণা সেটাই বলছে। সেই শুরু থেকেই তিনি যেভাবে বিএনপির একজন বিশ্বস্ত নেতার দায়িত্ব পালন করে যাচ্ছেন সেটা আসলেই প্রশংসাযোগ্য। রাজনীতির পথে আমিনুল হকের যাত্রা মোটেও মসৃণ ছিল না। গত 1.5 দশকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে অনেক সুবিধাবাদী নেতা দল পরিবর্তন করলেও আমিনুল হক নিজের আদর্শে অটল ছিলেন। শত চড়াই উতরাই, জেল জুলুম এবং প্রতিকূল পরিস্থিতির মুখেও তিনি দলের প্রতি নিজের আনুগত্য বজায় রেখেছেন। 2018 সালের নির্বাচনে দলের মনোনয়ন না পেলেও তিনি বিচলিত হননি, বরং দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে মাঠে কাজ করে গেছেন। বিশেষ করে ঢাকা 17 আসনের উপনির্বাচনে তার সক্রিয় প্রচারণা এবং সাংগঠনিক দক্ষতা তাকে নেতাকর্মীদের মাঝে আরও জনপ্রিয় করে তুলেছে। এই নেতার জন্ম 1980 সালের 5 অক্টোবর ভোলার দ্বীপ জেলায় হলেও তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার পল্লবীতে। ফুটবলের প্রতি গভীর অনুরাগ থেকে 1993 সালে পায়োনিয়ার লিগে খেলার মাধ্যমে তার পেশাদার ফুটবলের যাত্রা শুরু হয়। অসামান্য প্রতিভা আর কঠোর পরিশ্রমের ফল পেতে দেরি হয়নি। মাত্র 15 বছর বয়সে 1995 সালে তিনি প্রথম জাতীয় দলে ডাক পান। তবে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হয় 1998 সালে কাতারের বিপক্ষে ম্যাচের মাধ্যমে। সেই থেকে শুরু হওয়া এক দীর্ঘ অভিযাত্রায় তিনি হয়ে ওঠেন বাংলাদেশ ফুটবলের ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ। বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অর্জনের কথা বললে 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের নাম সবার আগে আসবে। আর সেই সাফল্যের মহানায়ক ছিলেন আমিনুল হক। মালদ্বীপের বিপক্ষে ফাইনাল ম্যাচটিতে গোলপোস্টের সামনে তিনি যেন হয়ে উঠেছিলেন চীনের মহাপ্রাচীর। স্ট্রাইকারদের গোল করতে ব্যর্থ হওয়ার দিনে আমিনুল একাই বুক চিতিয়ে লড়াই করে প্রতিপক্ষকে রুখে দিয়েছিলেন। তার অসামান্য দক্ষতার কারণে বাংলাদেশ প্রথমবার সাফের শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ পায়। শুধু সাফ নয়, 1999 এবং 2010 সালের এসএ গেমসে স্বর্ণপদক জয়ের ক্ষেত্রেও তার অবদান ছিল অনস্বীকার্য। আমিনুল হকের দক্ষতা এতটাই বিশ্বমানের ছিল যে খোদ তৎকালীন জাতীয় কোচ জর্জ কোটান তাকে নিজের দেখা সেরা গোলকিপার হিসেবে আখ্যা দিয়েছিলেন। এমনকি ESPN এর প্রখ্যাত ফুটবল বিশেষজ্ঞ শেফ সিংও মনে করতেন যে আমিনুল ইংলিশ প্রিমিয়ার লিগের মতো আসরে খেলার যোগ্যতা রাখেন। তার সেই পূর্বাভাস সত্যি হতে চলেছিল যখন 2004 সালে ঐতিহ্যবাহী ক্লাব নিউক্যাসল ইউনাইটেড থেকে আমিনুল হকের কাছে প্রস্তাব আসে। কিন্তু বাফুফের প্রশাসনিক গাফিলতি এবং সময়মতো ফিফাকে কাগজপত্র না পাঠানোর কারণে তার সেই স্বপ্ন অধরা থেকে যায়। একইভাবে সৌদি আরবের আল হিলাল ক্লাবে খেলার সুযোগও হাতছাড়া হয় একই কারণে। এই ঘটনাগুলো তার ক্যারিয়ারে এক বড় ট্র্যাজেডি হয়ে থাকলেও তিনি দমে যাননি। ক্লাব ক্যারিয়ারেও আমিনুল হক ছিলেন সমান জনপ্রিয়। মোহামেডান, ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন এবং শেখ জামালের মতো দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর হয়ে তিনি মাঠ কাঁপিয়েছেন। দীর্ঘ 18 বছরের গৌরবময় ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন 2013 সালে। কিন্তু মাঠ থেকে বিদায় নিলেও জনসেবা ও আদর্শের টানে তিনি পা রাখেন রাজনীতির এক ভিন্ন পিচে। শৈশব থেকেই শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করা আমিনুলের আজন্ম ইচ্ছা ছিল বিএনপির রাজনীতি করার। সেই স্বপ্ন পূরণ হয় 2014 সালে, যখন তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। 2017 সালে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার পর তার রাজনৈতিক পথচলা আরও গতিশীল হয়। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হিসেবে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একজন সফল অ্যাথলেট হিসেবে আমিনুল হক যেমন দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, একজন একনিষ্ঠ রাজনৈতিক কর্মী হিসেবেও তিনি অর্জন করেছেন দলের উচ্চ পর্যায়ের আস্থা। ক্ষমতার লোভ বা পদ পদবীর পেছনে না ছুটে দুঃসময়ে দলের পাশে থাকাই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। ফুটবল মাঠের সেই বিশ্বস্ত গোলকিপার আজ রাজনীতির মাঠেও হয়ে উঠেছেন এক আস্থার প্রতীক। তারই আত্মত্যাগ কেবল যে ক্ষমতার মোহ ছিল তা নয়, তিনি ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থাকে বদলে দেওয়ার প্রয়াস নিয়ে রাজনীতিতে এসেছিলেন। সম্প্রতি এই আত্মত্যাগী ব্যক্তির একটি বক্তব্য সামাজিক অঙ্গনে সাড়া ফেলেছে, যেখানে তিনি হাদি ও শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেছেন। যারা দেশের জন্য সত্য ও ন্যায়ের সাথে কাজ করতে চায় তাদের সময় হয় খুব অল্প। জিয়াউর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে তিনি দেশের হাল ধরেছিলেন সেই হাল তাকে মাত্র 3.5 বছরে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু তার জনপ্রিয়তা এবং ভালোবাসা তাকে নিয়ে গেছে জাতীয় সংসদে। তার সমাধি রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে। হাদির কথা উল্লেখ করে বলেন, মাত্র 1 বছর সময়ে হাদি কিছুই করতে পারেনি, কিন্তু তার মধ্যে যে স্বপ্ন ছিল নিজের মনের কথাগুলো বলার মধ্য দিয়ে যেভাবে তিনি সাধারণ মানুষের অন্তরুদ্ধি
পৌঁছে গিয়েছিলেন এটা অবিশ্বাস্য। হাদিকে রাষ্ট্রীয় সম্মানের সাথে কবি নজরুলের পাশে সমাহিত করা হয়। মানুষ যদি দেশের জন্য মন থেকে কিছু করতে চায়, দেশের প্রতি এই আত্মত্যাগের সম্মান অনন্তকাল তারা পেয়ে যাবে। তৎকালীন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের নাম তাই এখনো মানুষ মনে রেখেছে। 90 দশকের শেষ ভাগ থেকে শুরু করে 2000 সালের শুরুর দিক পর্যন্ত বাংলাদেশের পাবলিক পরীক্ষাগুলোতে নকল ছিল এক ভয়াবহ সামাজিক ব্যাধি। প্রকাশ্য দিবালোকে পরীক্ষা কেন্দ্রের চারপাশে নকল সরবরাহকারীদের দৌরাত্ম্য এবং শিক্ষার্থীদের শরীরে নকল লুকিয়ে হলে প্রবেশের দৃশ্য ছিল নৈমিত্তিক ব্যাপার। এই চরম অরাজকতার মুখে বাধা হয়ে দাঁড়ান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। তার রাজনৈতিক যাত্রার শুরুটা ছিল চ্যালেঞ্জিং। 1996 সালে চাঁদপুর 1 কচুয়া আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তরুণ বয়সেই সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে মাঠে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। সে সময় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তিনি পেয়েছিলেন টেকনোক্রেট মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের মতো হেভিওয়েট প্রার্থীকে। রাষ্ট্রীয় চাপ এবং নানামুখী প্রতিকূলতা ডিঙিয়ে 2001 সালের নির্বাচনে তিনি আবারও বিজয় ছিনিয়ে আনেন। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিএনপি সরকার তাকে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে। প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর মিলন কোনো প্রথাগত আমলার মতো ফাইলবন্দি থাকেননি। তিনি বেছে নিয়েছিলেন সবচেয়ে কঠিন পথ, পাবলিক পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম। তার জিরো টলারেন্স নীতির কারণে দেশ জুড়ে এক আলোড়ন সৃষ্টি হয়। হেলিকপ্টারে করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝটিকা অভিযান চালিয়ে তিনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এমনকি যাতায়াত খরচ নিয়ে সমালোচনা হলে তিনি সগর্বে জানিয়েছিলেন হেলিকপ্টারের ব্যয়ভার তিনি নিজ পকেট থেকেই বহন করছেন। শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের প্রতি তার কড়া বার্তা ছিল নকলের সঙ্গে আপোষ করলে কোনো ক্ষমা নেই। তার হাত ধরেই দীর্ঘ সময় পর পাবলিক পরীক্ষাগুলোতে স্বচ্ছতা ফিরে আসে। হাদিও মনে রেখেছিল তৎকালীন সময়ে কিভাবে এহসানুল হক কতটা ভালোভাবে দায়িত্ব পালন করেছেন। হাদির জেলায় গিয়েও অভিযান চালিয়েছিলেন। স্বচক্ষে দেখা এহসানুল হক মিলনের কাজগুলো হাদি তার এক বক্তব্যে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনে 2008 সালের নির্বাচনে তিনি হোঁচট খান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় রাজনৈতিক প্রতিহিংসার নতুন অধ্যায়। একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জর্জরিত হতে হয় তাকে। তবুও তিনি আদর্শচ্যুত হননি। দীর্ঘ সময় আড়ালে থাকলেও এলাকার সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিন্ন হয়নি। নিয়মিত আদালতের বারান্দায় হাজিরা দেওয়ার পাশাপাশি তিনি সবসময় রাজপথের কর্মসূচিতে সরব থেকেছেন। বর্তমানে জাতীয় রাজনীতিতে আবারও বইছে পরিবর্তনের হাওয়া। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কচুয়া চাঁদপুর আসনে এহসানুল হক মিলনকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে তার দল বিএনপি এবং এলাকার সাধারণ মানুষ। অভিজ্ঞ এই রাজনীতিতে ফেরার শুরুতেই ঘোষণা দিয়েছেন চাঁদাবাজি, দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে বজ্রকঠিন অবস্থানের। দলের অভ্যন্তরে তাকে ঘিরে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। সবাই বিশ্বাস করেন অভিজ্ঞ এই প্রশাসনিক ব্যক্তিত্ব যদি আবারও সংসদে এবং নীতি নির্ধারণী পর্যায়ে ফিরে আসেন, তবে বাংলাদেশের শিক্ষা ও শুদ্ধাচারের লড়াইয়ে আবারও নতুন কোনো সোনালী অধ্যায়ের সূচনা হবে। সে কারণে নেমেছেন রাজপথে, নাম লিখিয়েছেন রাজনীতিতে। উচিত কথা বলতে শেখ হাসিনাকেও ছাড়েননি তিনি। রাজনীতিতে নেমে সয়েছেন জেল জুলুম। বিএনপি, আওয়ামী লীগ সব আমলে সয়েছেন নির্যাতন, তবু রাজপথ ছাড়েননি। বলছিলাম দেশের স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব চরমনায় পীর সাহেব সৈয়দ রেজাউল করিমের কথা, যিনি একজন ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। কয়েক পুরুষ ধরে দেশে ইসলামকে শক্তিশালী করতে শ্রম দিয়ে যাচ্ছে তার পরিবার। দেশ বিদেশে রয়েছে তাদের সুনাম। তার বাবা দাদা একই পথে হেঁটেছেন। সৈয়দ রেজাউল করিম ও তার পরিবারের কারণে বিখ্যাত বরিশালের চরমনায়। কয়েক পুরুষ ধরে তারা দেশের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। রেজাউল করিমের আগে তার বাবা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ছিলেন চরমনায়ের পীর এবং ইসলামী আন্দোলনের প্রধান। তিনি ছিলেন একজন ইসলামী পণ্ডিত ও রাজনীতিবিদ। এর আগে ছিলেন রেজাউল করিমের দাদা সৈয়দ মোহাম্মদ ইসহাক। 1971 সালের 1 ফেব্রুয়ারি বরিশালের চরমনাই ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রেজাউল করিম। ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ধর্মীয় অনুশাসনে। রেজাউল করিমের পড়ালেখার শুরুটা হয় চরমনায় জামিয়া রাশিদিয়া ইসলামিয়ায়। সেখান থেকে কাউমি শেষ করেন তিনি। পরে নাম লেখান বরিশালের সাগরদি ইসলামিয়া কামিল মাদ্রাসায়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিকহ ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। রেজাউল করিম তার কর্মজীবন শুরু করেছিলেন শিক্ষকতার মাধ্যমে। জামিয়া রাশিদিয়া ইসলামিয়ায় আলিয়া শাখায় শিক্ষকতার মাধ্যমে এই পথ চলার শুরু। পরে আলিয়া ও কওমি উভয় শাখার সহকারী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি 2 শাখার প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন
পালন করছেন। এছাড়াও ইসলামী আন্দোলনের প্রধানের দায়িত্ব পালনকারী রেজাউল করিমের রাজনীতিতে হাতেখড়ি তার ছাত্র জীবনে। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সক্রিয়ভাবে রাজনীতি করার সময় জেল জুলুম সহ্য করতে হয়েছে রেজাউল করিমকে। তিনি বিএনপির শাসনামলে 2 বার কারাবরণ করেন। আওয়ামী লীগের আমলেও হন নির্যাতনের শিকার। বর্তমানে রেজাউল করিম ইসলামী আন্দোলনের মুজাহিদে আমিরের দায়িত্ব পালন করছেন। শুধু একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাই নয়, রেজাউল করিম ছিলেন জনপ্রতিনিধিও। তিনি বরিশালের চরমোনা ইউনিয়নের 2 বারের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। রাজনীতিতে আপোষহীন রেজাউল করিম কোন দলের কাউকে ছেড়ে কথা বলেন না এই ধর্মীয় ব্যক্তিত্ব। ছাড় দেননি শেখ হাসিনাকেও। 2009 সালে প্রধানমন্ত্রী থাকাকালীন বোরকা নিয়ে কটূক্তি করলে প্রতিবাদ করেন রেজাউল করিম। দায়িত্বজ্ঞানহীন কটাক্ষপূর্ণ বক্তব্য বলে শেখ হাসিনাকে বক্তব্য প্রত্যাহার করতে বলেন। সৈয়দ রেজাউল করিম খিলাফত প্রাপ্ত হন 1994 সালে। পিতা ফজলুল করিমের মাধ্যমে খিলাফত প্রাপ্ত হন তিনি। পরে 2001 সালে তাকে খিলাফত প্রদান করা হয়। এছাড়া দারুল উলুম দেওবন্দের প্রধান হাবিবুর রহমান খয়রাবাদীর কাছ থেকেও খিলাফত পেয়েছেন তিনি। 2016 সালে এই খিলাফত প্রদান করা হয় তাকে। চরমোনায়ের পীর হিসেবে তার সুনাম বিশ্বজোড়া। দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন ভক্তরা। সৈয়দ রেজাউল করিমরা 6 ভাই 1 বোন। তাদের মধ্যে অন্যতম সৈয়দ ফয়জুল করিম, বড় ভাইয়ের ছায়াসঙ্গী যেন। তিনিও দেশের একজন ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। রেজাউল করিমের পরে তিনিও চরমোনা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইসলামী আন্দোলনের নায়েবের পদ তার। এদিকে বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন সৈয়দ রেজাউল করিম। রাষ্ট্র ক্ষমতায় যেতে অনেক বড় দলও নির্ভরশীল হচ্ছে তার উপর, সমর্থন প্রত্যাশা করছেন তার। এদিকে সৈয়দ রেজাউল করিমও দল গোছাচ্ছেন। রাজনীতিতে তার প্রতি সাধারণ মানুষের আস্থা যে বেড়েছে তা বর্তমান হাত পাকা মার্কার মিছিল মিটিংয়েই প্রমাণিত। আন্দালিব রহমান পার্থ 1974 সালের 20 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্ম বাংলাদেশের অবিভক্ত বরিশাল জেলার ভোলাদ্বীপে। সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। শরীরে বইছে বীর মুক্তিযোদ্ধার রক্ত। তার বাবা নাজিউর রহমান মঞ্জুর বাংলাদেশের সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা। পার্থর শিক্ষা জীবনে শুরু হয়েছিল সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় থেকে। পরে তিনি ভর্তি হন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। পার্থ উচ্চশিক্ষা গ্রহণ করেছেন লন্ডন থেকে। সেখানে ব্যারিস্টারি সম্পন্ন করে 1997 সালে দেশে ফেরেন। ঢাকায় ফিরে ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে 3 বছর আদালতে প্র্যাকটিস করেন তিনি। এরপর নিজের মতো করে কাজ শুরু করেন। বাবা মা 2 দিক থেকেই রাজনৈতিক পরিবারের সদস্য পার্থ। তার মা শেখ রেবা শেখ মুজিবুর রহমানের ভাইয়ের মেয়ে এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। তিনি বিয়েও করেছেন শেখ পরিবারে। শেখ হেলালের মেয়ে তার স্ত্রী, অর্থাৎ শেখ তন্ময়ের বোন জামাই তিনি। পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং এরশাদ সরকারের আমলে মন্ত্রী। 2 দিক থেকে রাজনৈতিক পরিবারের সদস্য পার্থর রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে খুব একটা সময় লাগেনি। তিনি রাজনীতিতে নাম লেখান 2000 সালে। বাবা নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি তথা বিজেপির চেয়ারম্যান। বাবার থেকেই হাতে খড়ি হয় তার। 2008 সালে বাবার পর পার্টির হাল ধরেন তিনি। নির্বাচিত হন বিজেপির চেয়ারম্যান হিসেবে। সে বছর জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হন। 4 দলীয় জোটের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করেন। পার্থ একজন দুর্দান্ত বাগ্মী। তিনি যখন কথা বলেন তখন বাকিরা চুপ হয়ে যান। শুদ্ধ উচ্চারণ ও বলিষ্ঠ কণ্ঠস্বর নিন্দুকের কানেও শান্তি দেয়। এই বাগ্মিতার কারণে তরুণ সমাজের কাছেও গ্রহণযোগ্যতা রয়েছে তার। টকশোতেও একই কারণে তিনি অপ্রতিরোধ্য। সংসদে বিরোধী দলের এমপিদের মধ্যে যাদের কণ্ঠ প্রতিবাদী ছিল তাদের মধ্যে অন্যতম পার্থ। সংসদে দাঁড়িয়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে পই পই হিসাব তুলে কথা বলেছেন। আওয়ামী লীগ আমলে শেয়ার বাজারে ভরাডুবি নিয়ে সরাসরি শেখ হাসিনার কাছে জবাব চেয়েছিলেন। শেখ পরিবারের সদস্য হয়েও এমন আওয়ামী বিরোধিতার কারণে আওয়ামী লীগের নেতাদের চক্ষুশূল ছিলেন তিনি। অনেকে কটাক্ষ করে বলতেন তাকে জামাই আদর করতে হবে। শেখ হাসিনাও তাকে খুঁচিয়ে কথা বলেছেন। 2008 সালে নৌকার প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেও 2014 সালে নির্বাচন বর্জন করেছিলেন তরুণ এই নেতা। আর প্রার্থী হননি তিনি। তবে সংসদে যেতে না পারলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। 2013 সালে হেফাজতে ইসলামের আন্দোলনে সমাবেশে দিয়েছিলেন জ্বালাময়ী এক বক্তৃতা। জুলাই বিপ্লবেও ছিলেন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে সরব। সে আন্দোলনে যেসব রাজনৈতিক নেতা প্রকাশ্যে নেমেছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। খেসারতও দিতে হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হাতকড়া পরানো হয়েছিল পার্থর হাতে। নেওয়া হয়েছে রিমান্ডেও। সরকার
পতনের ষড়যন্ত্রের অভিযোগে চালানো হয়েছে নির্যাতন, কিন্তু দমে যাননি, বরং হাতকড়া পরা অবস্থায় আন্দোলনরত ছাত্র জনতাদের উৎসাহ দিয়েছেন। ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে কেউই বাদ যায়নি পার্থর কথা থেকে। বর্তমানে পার্থ নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত। ভোলা 1 আসন থেকেই তিনি নির্বাচন করতে যাচ্ছেন। এখান থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।